यस्य बीजेन कृतेन वयं च भुवनानि च रामकृष्णं सदा वन्दे सर्वं स्वतन्त्रमीश्वरम्। স্বামী আত্মস্থানন্দ। পূর্বাশ্রমের নাম সত্যকৃষ্ণ। জন্ম হয়েছিল ঢাকার কাছে শাহবাজপুরে মামার বাড়িতে। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা 1919 সালের 21শে মে। দিনাজপুরের জেলা হাই স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সত্যকৃষ্ণ অসমের গুয়াহাটির কটন কলেজে আইএ পড়ার জন্য আসেন। কটন কলেজ থেকে পড়াশোনা শেষ করে তিনি স্কটিশ চার্চ কলেজে দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে ভর্তি হন। প্রথমে তিনি অগলিভ হস্টেলে এবং তারপর ক্যালকাটা স্টুডেন্টস হোমে থাকতেন। পরে স্কটিশ চার্চ কলেজ ছেড়ে ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। একদিন স্বামী বিজ্ঞানানন্দজিকে দর্শন করার মানসে পৌঁছান বেলুর মঠে। প্রথম দর্শনে সত্যকৃষ্ণ হতাশ হন, কিন্তু দ্বিতীয় দর্শনে ঘরে ঢুকে দেখেন বিজ্ঞান মহারাজ অন্য এক পুরুষ, প্রসন্ন স্মিত। ডাকলেন তাকে। যুবক সত্যকৃষ্ণের আধ্যাত্মিক জীবনের দিশা নির্দিষ্ট হয়ে গেল। 1938 সালে বিজ্ঞানানন্দজির কাছে মন্ত্র দীক্ষা পেলেন তিনি। অসামান্য প্রেরণা পেয়েছেন ইতিপূর্বেই স্বামী গদাধরানন্দজি এবং স্বামী অচলানন্দজির কাছ থেকে। দিনাজপুরে বাল্যকালে তিনি স্বামী অখণ্ডানন্দজির দর্শন পান। বালক স্বভাব পূজ্যপাদ মহারাজের সঙ্গে শিশু সত্যকৃষ্ণ মার্বেল খেলেছিলেন। তিনি কলকাতা বেদান্ত মঠে অভেদানন্দজির দর্শন লাভ করেন। 1941 সালের 3রা জানুয়ারি রামকৃষ্ণ সংঘে যোগদান করলেন 22 বছর বয়সে। যোগদানের পর তাকে পাঠানো হয় দেওঘর বিদ্যাপীঠে। তারপরে মায়াবতী। প্রবুদ্ধ ভারত পত্রিকার সম্পাদক স্বামী গম্ভীরানন্দজির অধীনে কাজ শুরু করেন। 1945 সালে স্বামী বিরজানন্দজির কাছ থেকে ব্রহ্মচর্য দীক্ষা পান। নতুন নাম হয় শান্তি চৈতন্য। 1949 সালে পান সন্ন্যাসপতি দীক্ষা, নাম হলো স্বামী আত্মস্থানন্দ। বিরজানন্দ মহারাজের কাছেই শ্যামলাতল আশ্রমে কাটিয়েছেন দীর্ঘ সময়। বিরজানন্দজির দৈনন্দিন কর্মধারার নানান খুঁটিনাটির সঙ্গে সামঞ্জস্য রেখে চলার অসামান্য দক্ষতা ছিল তাঁর। 1951 সালে বিরজানন্দজির মহাসমাধির পর আত্মস্থানন্দজি দেরাদুন আশ্রমে তপস্যা করেছিলেন। সেই সময় জগদানন্দজির কাছে শাস্ত্রাদি অধ্যয়নের সুযোগও ঘটে। তারপর তাকে যেতে হলো রাঁচি টিবি স্যানিটোরিয়ামে সহ সম্পাদকের দায়িত্ব নিয়ে। 1958 সালে বার্মার রেঙ্গুন কেন্দ্রে সম্পাদকের দায়িত্ব পেলে তিনি প্রবল পরিশ্রম করে হাসপাতালটির সবকটি বিভাগের সম্প্রসারণ তথা উন্নতি করতে সক্ষম হয়েছিলেন। বার্মায় সামরিক শাসন জারি হওয়ার পর রামকৃষ্ণ মিশনকেও তাদের কাজকর্ম বন্ধ করে এদেশে ফিরে আসতে হয়। 1966 সালে তাকে রাজকোট আশ্রমের দায়িত্ব দেওয়া হয়। এই আশ্রমেরও সর্বাঙ্গীন উন্নতির জন্য নানা পরিকল্পনা করতে শুরু করেন তিনি। কচ্ছের ধনীটিতে তাঁর দুর্ভিক্ষ রিলিফ ও রিহ্যাবিলিটেশনের কাজ স্মরণীয় হয়ে আছে। মন প্রাণ দিয়ে শিবজ্ঞানী জীবের সেবা করে মহারাজ গুজরাটবাসীদের হৃদয় জয় করে নিতে পেরেছিলেন। চমৎকার ভাবে শিখেছিলেন গুজরাটি ভাষা। মহারাজের খুব ইচ্ছা ছিল রাজকোটে একটি সুন্দর মন্দির নির্মাণের। সেই মতো মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজ। 1973 সালে
মহারাজ রামকৃষ্ণ মঠের রচি এবং রামকৃষ্ণ মিশন পরিচালন সমিতির অন্যতম সদস্য মনোনীত হন। এরপর 1975 সালে বেলুড় মঠের মূল কেন্দ্রে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন। তার সবচেয়ে বড় অবদান ছিল ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে। দীর্ঘদিন এই বিভাগে দায়িত্বপ্রাপ্ত হিসাবে কাজ করেছেন তিনি। তাঁরই উদ্যোগে এই বিভাগের অর্থ ভাণ্ডার প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। অন্ধ্র, আরামবাগের বালিদেওয়ানগঞ্জ, মালদা, গাইঘাটা, ওড়িশা এবং নেপালে ত্রাণ ও পুনর্বাসনের কাজের দায়িত্ব তিনি নিয়েছিলেন। 1978 সালে পশ্চিমবঙ্গে ত্রাণের কার্য পরিচালনায় মহারাজের উদ্যোগ ও উৎসাহ ছিল দেখার মতো। পল্লীমঙ্গল প্রকল্প রূপায়িত করার ভার পড়েছিল আত্মস্থানন্দজির ওপর। গ্রামীণ যুবকদের স্বনির্ভর প্রকল্পে প্রশিক্ষিত করার জন্য সমাজ সেবক শিক্ষণ মন্দিরের সূচনা, নারায়ণপুরে অবুঝমার্গ উপজাতিদের মধ্যে কাজ করার জন্য আশ্রম স্থাপনা, ইটানগরে উপজাতি গোষ্ঠীর মধ্যে নতুন কেন্দ্র প্রতিষ্ঠা, সবেতেই মহারাজের উদ্যম জড়িয়ে আছে। মঠে আরোগ্য ভবন এবং হালাসুরেও একটি অনুরূপ আবাস নির্মাণের ব্যবস্থা করেন মহারাজ। কাশী সেবাশ্রম এবং বৃদ্ধাবাসের নির্মাণের পিছনেও ছিলেন তিনি। কামারপুকুরে যাত্রী নিবাস তৈরি, বেলুড় মঠের দুটি অতিথি নিবাস সম্প্রসারণেও মহারাজের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। বাস্তবিকই মহারাজ ছিলেন ক্রাইসিস ম্যানেজার। সবকিছুতেই যেন নেতার মতো সামনে থেকে এগিয়ে দাঁড়াতেন। 1980 সালে বেলুড় মঠে ভক্ত সম্মেলন আর 1985 সালের যুব সম্মেলনে তিনি বিশেষ দায়িত্ব নির্বাহ করেন। বেলুড় মঠে আসা নবাগত ব্রহ্মচারীদের জন্য প্রি প্রবেশনার্স ট্রেনিং সেন্টার মহারাজের এক অমূল্য প্রচেষ্টা এবং অবদান। 1992 সালে মহারাজ সঙ্গের সাধারণ সম্পাদক পদে বৃত হন। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িটি অধিগ্রহণের চেষ্টা নতুন করে শুরু হয়। তারই একান্ত আগ্রহে লিমডি ও পোরবন্দরে স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত দুটি বাড়ি অধিগ্রহণ করা হয়। 1997 সালের বুদ্ধ পূর্ণিমার দিনে সহ সংঘাধ্যক্ষের পদে এবং 2007 সালের 3রা ডিসেম্বর তিনি পঞ্চদশ সহাধ্যক্ষের পদে আসীন হন। মহারাজের বাইরেটা ছিল আপাত কঠিন, কিন্তু অন্তর ছিল অতি কোমল। তার কাছে যারাই এসেছে তাই তার এই অপূর্ব সংবেদনশীল মনের পরিচয় লাভ করে ধন্য হয়েছে। ভজন, সঙ্গীত, বিশেষত রবীন্দ্রনাথের গানের প্রতি মহারাজের ছিল গভীর ভালোবাসা। প্রতিটি কাজের ক্ষেত্রে একটা সৌন্দর্য, শ্রী ফুটিয়ে তোলার সহজাত প্রয়াস ছিল তার জীবন সাধনার অঙ্গ। অন্যের ওপর ছিল তার অগাধ আস্থা। যাকে দায়িত্ব দিতেন তাকে পুরোদস্তুর বিশ্বাস করে চলতেন। তার প্রতিটি বক্তৃতায় যেন শেষ হতো কোনো আবেদনের মাধ্যমে, শ্রোতাদের কাছে কিছু করার প্রস্তাব বা নির্দেশ দিয়ে। তার প্রবল ব্যক্তিত্ব সব সময় পৌরুষের দীপ্তচ্ছটা বিচ্ছুরিত করত। মিনমিনে ভাব তার কাছে মোটেই আদৃত হয়নি। খাওয়া দাওয়ার ব্যাপারে মহারাজ ছিলেন সাধারণ। সাত্বিক আহার পছন্দ করতেন বেশি। যেখানেই যান না কেন প্রসাদের উপর গভীর ভক্তি ছিল মহারাজের। সেবকদের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মহারাজের যোগাযোগ তৈরি হয়েছিল। অনেক শিল্পপতি ও ট্রাস্টকে তিনি কাছে টেনে এনেছিলেন নিজের স্বতন্ত্র ব্যক্তি মাধুর্য দিয়ে। মঠে যখনই কোনো ভিআইপি আসতেন, সহকারী সম্পাদক থাকাকালে তারই ওপর ভার পড়ত তাকে আপ্যায়ন করার। তার ব্যক্তিত্বের আকর্ষণে অনেক যুবক যোগ দিয়েছে রামকৃষ্ণ সংঘে এবং বেশ কিছু যুবতী যোগ দিয়েছে সারদা মঠে
যাপন করছে ত্যাগের জীবন। যখন তিনি দীক্ষা দিতেন, অল্প বয়সের ছেলে মেয়েদের জন্য আলাদা দিন রাখতেন। মানুষ চেনার বা লোকের মধ্যে কাজের ক্ষমতা বোঝা তার অদ্ভুত ক্ষমতা ছিল। ভক্তদের মঠের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে বলতেন। পড়াশোনার প্রতিও খুব জোর দিতেন তিনি। নিজে প্রতিদিন নিয়ম করে রাতে কথামৃত পড়তেন আর সকালে গীতা পাঠ। মন্দিরে এসে তার শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মাকে প্রণাম করার দৃশ্যটি ভক্ত হৃদয়ের মধ্যে চিরকাল অক্ষয় হয়ে থাকবে। মন্দিরে মঙ্গল আরতি ও সন্ধ্যা আরতিতে আসন করে সোজা হয়ে বসতেন সবার মধ্যে, মগ্ন হয়ে যেতেন প্রার্থনায়, জপ ধ্যানে। 2016 এবং 2017 সালে বেলুর মঠে সন্ন্যাসব্রত অনুষ্ঠানে অংশ নিয়ে মহারাজ ব্রহ্মচারীদের সন্ন্যাস দিয়েছেন এবং যথারীতি সব কাজ সমাধাও হয়েছে। ইতিমধ্যে কিডনিতে মাঝে মাঝেই তাঁর স্টেন্ট বসাতে হতো। 14 জুন 2017 স্টেন্ট পাল্টানো হয় এবং সমস্ত কিছু সফলভাবেই সম্পন্ন হয়। কিন্তু 18 তারিখে হঠাৎ করে এক ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় বিকেল 5:30টায়। ডাক্তারদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে পূজনীয় মহারাজ যাত্রা করেন স্বধামে। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী পার্ষদের দীক্ষিত সন্তান হিসেবে তিনি ছিলেন শেষ ব্যক্তি যিনি সংঘাতযোগ্য হয়েছিলেন। তার মহাসমাধিতে চবনিকা পড়ল সংঘের ইতিহাসের একটি অধ্যায়ে। ওম শান্তি শান্তি শান্তি।